আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটি আমরা পড়ব। তো কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী। বিষয় বাংলা। আগামী কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্য। তো আমরা এখন কবি সম্পর্কে কিছু জেনে নিই। রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার আঙিনায় সুকান্ত ভট্টাচার্য এক অনন্য প্রতিভা। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালে বিখ্যাত দিনে 15ই আগস্ট। কবির জন্ম 1926 সালের 15ই আগস্ট। তিনি দক্ষিণ কলিকাতার কালীঘাটে তার জন্ম, দাদুর বাড়িতে। তার পিতামহের নাম সতীশচন্দ্র ভট্টাচার্য, তার পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী। কবির ছোটবেলা কেটেছিল তার বাগবাজারের নিবেদিতা লেনের বাড়িতে। একটি একত্রিত পরিবার, একটি একান্নবর্তী পরিবারের মধ্যেই কবির ছোটবেলা কেটেছিল। কবি তার পৈতৃক নিবাস ছিল পূর্ববঙ্গের ফরিদপুর জেলার কোটালীপাড়া থানার উনুশিয়া গ্রামে। তিনি যখন চতুর্থ শ্রেণীতে পড়তেন তখন তার বিদ্যালয়ে একটি দেওয়াল পত্রিকা প্রকাশ করেছিল তৎকালীন ছাত্ররা মিলে। সেই পত্রিকার নাম দিয়েছিলেন ছোট্ট সুকান্ত সঞ্জয়। তার প্রথম মুদ্রিত লেখা প্রকাশিত হয় বিজয় গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় শিখা পত্রিকায়। দারিদ্র, অভাব, অনটনের মধ্য দিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে কবি সুকান্ত অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েই চলছিলেন। তার খেলাধুলার মধ্যে তার প্রিয় ছিল ব্যাডমিন্টন এবং পড়াশোনা করার সময় তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অরুণাচল বসুর। এক সময় তার জীবনে নেমে আসে ঘন অন্ধকার, মাতার মৃত্যু, অভাব, অনটন, এসব যন্ত্রণায় তিনি এক সময় নিঃসঙ্গ হয়ে পড়েন। তার এই নিঃসঙ্গতার সাথী হিসাবে অরুণাচল বসু ছিলেন এবং তার মা সরলা দেবী
কবিকে মায়ের আদরে, মায়ের যত্নে অনেক কিছু করেছিলেন। একসময় তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন। সেই সময় তিনি প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর থেকেই তিনি রাজনীতি এবং সাহিত্য সৃষ্টির দিকে মন দেন। তার লেখা কাব্যে আমরা পাই সাম্রাজ্যবাদ, শ্রেণী শোষণ, বৈষম্য, দারিদ্র্য, অভাব, এইসব কিছু। একদিকে রবীন্দ্রনাথের আদর্শ যেমন তাকে অনুপ্রাণিত করেছিল, ঠিক পাশাপাশি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিবাদী কণ্ঠস্বর তাকে উদ্বুদ্ধ করেছিল। তার কাব্যের মধ্যে আমরা অলীক কল্পনাকে পাই না, আমরা পাই জঠরের যন্ত্রণাকে। মনের ভিতরের যে যন্ত্রণাটা, সেটা পোষণ না করে তিনি তার লেখনীর মাধ্যমে সেগুলো প্রকাশ করেছেন। আমরা কবির লেখা কবিতার মধ্যে সেইগুলোই পাই। আমরা পেয়েছি কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত লাইন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কবির জীবদ্দশায় তার কোনো কাব্যই প্রকাশিত হয়নি। তার প্রথম কাব্য ছাড়পত্র, তারপর ঘুম নেই, অভিযান, মিঠে করা, হরতাল, গীতিগুচ্ছ তিনি লিখে গেছেন। রাজনীতি করার সুবাদে তার যে জীবনধারাটা অনেকটাই উলটপালট হয়ে গিয়েছিল। তিনি সময় মতো নিজেকে কখনোই যত্ন আত্তি করতেন না। তিনি তাই অনেক পরিশ্রমে অসুস্থ হয়ে পড়েন। 1947 সালে 13ই মে, মাত্র 21 বছর বয়সে কবি পরলোক গমন করেন। কবি সুকান্ত মাত্র 21 বছর বয়সে পরলোক গমন করেন। এর জন্য আজও আমাদের খুব আফসোস হয়। মনে হয় কবি যদি আরো কিছুদিন থাকতেন, আমাদের বাংলা সাহিত্য অনেকটাই সমৃদ্ধ হতো। কবির মৃত্যু, জন্ম তো আজকে আমাদের যে আলোচনার বিষয়টা, আগামী কবিতাটা, সেই কবিতাটা কবির বিখ্যাত কাব্য ছাড়পত্র থেকে নেওয়া হয়েছে। এই কাব্যে মোট কবিতার সংখ্যা 37টি। তো 37টি কবিতার মধ্যে দ্বিতীয় সংখ্যক কবিতাটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়, আগামী। তার কবিতার মধ্যে আমরা সরব ও উচ্চ কণ্ঠস্বর খুঁজে পাই। এখন আগামী কবিতাটি আমরা পড়ছি। জড় নই, মৃত নই, অন্ধকারের খনিজ। জড় মানে যে বস্তুতে প্রাণ থাকে না, যে নড়াচড়া করতে পারে না। মৃত নই, যার মধ্যে প্রাণ নেই, সেই মৃত। অন্ধকারের খনিজ, খনির ভিতর খনিজ পদার্থ থাকে। অন্ধকারে সেই খনির ভিতর ঢুকে খনিজ পদার্থ, মূল্যবান অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেগুলো নিজে থেকে উঠে আসতে পারে না। সেই খনিজ পদার্থেরও কোনো প্রাণ নেই। আমি তো জীবন্ত প্রাণ। এখানে কবি লিখেছেন আমি তো জীবন্ত প্রাণ। তো ব্যবহার করে এখানে যে দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। কে বলছে আমি তো জীবন্ত প্রাণ? আমি এক অঙ্কুরিত বীজ।
এক অঙ্কুরিত বটবৃক্ষের বীজের আত্মকথা এখানে কবি বর্ণনা করেছেন এই আগামী কবিতায়। সে বীজ বলছে, আমি জড় মৃত অন্ধকারের খনিজ কোনোটাই নই, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছে সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। আমি মাটিতে লালিত পালিত হচ্ছি, ভীরু ভীত, শুধু আজ আকাশের ডাকে, আকাশের ডাকে সাড়া দিয়ে আমি মেলেছি সন্দিগ্ধ চোখ। আমি সন্দিগ্ধ চোখ নিয়ে, মানে সন্দেহের বশে আমি উঠে এসেছি, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, আমাকে স্বপ্নটা ঘিরে রয়েছে। কারণ কি, এখানে বীজ বলছে যে অঙ্কুরিত বীজ অঙ্কুরোদ্গমের ফলে উঠে এসেছে মাটি ভেদ করে। সে বলছে যে আমি আকাশের ডাকে এসেছি, কিন্তু যেখানে এসেছি সেই পৃথিবী, সেই আলো, সবকিছুই আমার কাছে নতুন। আর আমি আজ এতটাই ক্ষুদ্র, কোনো কিছুর চোখ এড়িয়ে আমাকে কেউ বা পদানত করতে পারে, সেই ভয়টাও তার আছে। যদিও আমি নগণ্য, যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এই শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। যদিও আমি নগণ্য, নগণ্য বলতে এখানে ছোট বোঝানো হচ্ছে। নগণ্য, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, বটবৃক্ষের বড় বড় গাছগুলোর কাছে আজ আমি নগণ্য, তবু ক্ষুদ্র এই শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। তবু ক্ষুদ্র এই শরীরে, আমার এই ক্ষুদ্র শরীরে লুকিয়ে লুকিয়ে যেন ধ্বনি বাজছে পাতার, পাতায় পাতায় যে বাতাসে যে পাতার একটা শব্দ হয়, সেই শব্দটা আমার মধ্যে, মনের মধ্যে বেজে উঠছে। বিদীর্ণ করেছি মাটি, মাটিকে আমি ভেদ করেছি, মাটি ফেটে আমি উঠেছি। দেখেছি আলোর আনাগোনা, আলোর আনাগোনা, পৃথিবীটা আমি দেখেছি, সূর্যের আলো আমি দেখেছি। শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, আমার শিকড়ের মধ্যে অরণ্যের বিশাল চেতনা, শিকড়ের মধ্যে অরণ্যের বিশাল চেতনা। বীজ বলছে যে আমি, আমার শিকড়টা যেভাবে মাটির নিচে আছে তাতে বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি আমার মধ্যে একটা বিরাট চেতনা হচ্ছে, আমি বড় হব। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। আজ শুধু অঙ্কুরিত, আজ আমি শুধু বেরিয়েছি, বিদীর্ণ করে মাটি, মাটি ভেদ করে আমি আজ শুধু বেরিয়েছি। কাল আমার ছোট ছোট পাতা হবে উদ্দাম হাওয়ার, মানে আমি আস্তে আস্তে কি হব, বড় হব। উদ্দাম হাওয়ার কি হবে, তালে তাল রেখে মাথা নেড়ে যাব। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। তারপর দৃপ্ত শাখা, দৃপ্ত শব্দটি হলো তারুণ্যের প্রতীক। তাহলে নতুন ভাবে শাখা মেলে ধরবে, তারুণ্যের প্রবেশ ঘটবে। দৃপ্ত শাখা মেলে দেব সবার সামনে, ফোটাবো বিস্মিত ফুল, অনেক ধরনের বিস্মিত ফুল ফুটিয়ে প্রতিবেশীদের মুখে আনন্দ আনবো, হাসি আনবো মুখের মধ্যে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তোলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নতুন অরণ্যের গানে। এখানে অঙ্কুরিত বীজ বলছে, কঠিন ঝড়ে সংহত হয়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, মাটিকে আঁকড়ে ধরবো, দৃঢ় প্রাণ নিয়ে শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে ধরে ঝড়কে প্রতিহত করব, সংহত সংযত থেকে। শাখায় শাখায় বাধা
প্রত্যাহত হবে জানি ঝড়। শাখায় শাখায় বাধা পাবে কে? প্রত্যাহত হবে জানি ঝড়, ঝড় বাধা পাবে। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, শুধু আমিই নয়, যত অঙ্কুরিত বীজ বা চারা গাছ আছে সেগুলি সবাই আমার আহ্বানে মাথা তুলে তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। তারা মাথা তুলে নতুন অরণ্য সমাজের সৃষ্টি করবে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহদের দলে, জয়ধ্বনি কিশলয়ে সংবর্ধনা জানাবে সকলে। আগামী বসন্তে, আগামী যে বসন্ত আসছে সে বসন্তে আমি বড় হয়ে যাব। কোথায় মিশে যাব? তখন আর অঙ্কুরিত বীজ থাকবো না, তখন আমি বড় হয়ে বৃহদের দলে মিশে যাব, বড় বট গাছে পরিণত হয়ে যাবে। জয়ধ্বনি কিশলয়ে, এখানে কিশলয়, কিশলয় শব্দের অর্থ হলো গাছের কচি কচি পাতাগুলো, সেই পাতাগুলো জয়ধ্বনি দিচ্ছে, সংবর্ধনা জানাবে সকলে, সবাই আমাকে সংবর্ধনা জানাবে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। আমি ক্ষুদ্র, ছোট, কিন্তু তুচ্ছ নই। ছোট আকার আকৃতিতে ছোট, আমি তুচ্ছ নই। তুচ্ছ নই কেন? বটবৃক্ষের বীজ বলছে আমি তুচ্ছ নই, কারণ তুচ্ছতা চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানসিকতা দিয়েই মাপা হয়। কোনো অবস্থাতেই বটবৃক্ষের বীজটি নিজেকে তুচ্ছ বলছে না, সে তুচ্ছ নয়, সে আজ ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়। জানি আমি ভাবি বনস্পতি, আমি জানি আমি কি? আমি ভাবি বনস্পতি। আগামী দিনের বনস্পতি, বনের পতি মানে বনের যে শ্রেষ্ঠ বা বড়, এদের বলা হচ্ছে। তাহলে এই গাছগুলো কোনগুলো? বনের অশ্বত্থ গাছ, বট গাছ, এই বড় বড় বৃক্ষগুলোকে বলা হয় বনস্পতি। তো যে অঙ্কুরিত বটবৃক্ষের বীজ, সে বলছে যে আমি জানি আমি বনস্পতি, ভাবি বনস্পতি। আসছে দিনে আমিও বনস্পতি হব। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। আমি বৃষ্টি এবং মাটির রসে তার সম্মতি পাচ্ছি, আমি সেটা বুঝতে পারছি যে আমি আস্তে আস্তে বড় হচ্ছি। আগামী বসন্তে আমি কি হব? বনস্পতি হয়ে যাব, সেটা আমি অনুভব করছি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠার, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বার। সেদিন ছায়ায় এসো, কাকে বলছে? সেই ভাবি বনস্পতি আহ্বান করছে মানুষকে। বটবৃক্ষ ছায়া দেয়, পান্থ পথিকদের ছায়া দেয়, বলছে সেদিন আমার ছায়া এসো, হানো যদি কঠিন কুঠার। যদি স্বার্থপরের মতো আমি তোমাকে কি দিতে চাইছি, আমি তোমার সঙ্গে যে বন্ধুত্ব করতে চাইছি, আমি তোমাকে অনেক কিছু দিতে চাইছি, সেইটা না বুঝে কঠিন কুঠার দিয়ে আমাকে তুমি আঘাত করতে চাও, সেদিনও তোমাকে আমি হাতছানি দেব বারবার। আমি হাতছানি দেব বারবার, আমি তোমাকে ডাকবো আমার বন্ধুত্ব স্বীকার করার জন্য। একে অপরের পরিপূরক হব। আমি তোমাকে ছায়া দেব, তুমি স্নিগ্ধ শান্ত হবে, সেইটাই অনেক কিছু। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন। আর কি কি দেবে? সে যখন বনস্পতি হয়ে উঠবে, সে ফল দেবে, ফুল দেবে, দেবে পাখির কুজন। বড় বড় গাছের মধ্যে পাখিরা বসে থাকে, তাদের কলকাকলি মনের মধ্যে যেন একটা খুব আনন্দ এনে দেয়। মনটা যেন আনন্দে ভরিয়ে ওঠে, একটা প্রফুল্ল মন হয়ে যায়, সেইটাও দেবে। একই মাটিতে পুষ্ট, একই মাটিতে কে কে পুষ্ট? একটি গাছ আর আমি, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন। সেই কি বলছে? সেই বীজটি বলছে আমি যেদিন বড় হব সেই দিন তোমাকে ছায়া দেব,
তুমি আসবে, কিন্তু তুমি যদি তখন কঠিন কুঠার দিয়েও আমাকে আঘাত করো, কুড়ুল দিয়ে আমাকে আঘাত করো, আমাকে কেটে ফেলার চেষ্টা করো, তখনও তোমাকে আমি হাতছানি দিয়ে ডাকবো আমার কাছে চলে আসতে। তোমাকে আমি ফুল দেব, ফল দেব, পাখির কুজন দেব, পাখির কলকাকলি, পাখির ডাক শোনাবো। একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। আমি কে? আমি একই মাটিতে পুষ্ট তোমাদের নিজের মানুষ, নিজের গাছ। মানুষ আর গাছ একই মাটিতে পুষ্ট। তো এই হলো আমাদের আগামী কবিতাটার যে কবি লিখেছেন সেটার অর্থটা। কিন্তু এখানে কথা আছে, কবি একটি অঙ্কুরিত বীজের আত্মকথা লিখেছেন, কিন্তু এর নিগূঢ় তত্ত্বটা আমরা যখন কবিতাটা পড়ি, আমরা তখনই দেখো নিজেদের সামাজিক পরিবেশ পরিস্থিতির সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাই। প্রত্যেকের মধ্যে বড় হওয়ার একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, যাকে চরিতার্থ করার জন্য মানুষ প্রথম থেকেই চেষ্টা করে। আগামী কবিতার যে আগামী মানে ভবিষ্যৎ, এখানে অঙ্কুরিত বীজ তার ভবিষ্যৎ সম্পর্কে বারবার আমাদের কি সুন্দর করে বুঝিয়েছেন। আজ আমি অঙ্কুরিত বীজ, আজ আমি ক্ষুদ্র, কিন্তু আমি তুচ্ছ নই। সেখানে অঙ্কুরিত বীজ বারবার এগুলো বলেছে এই কারণে যে কখনোই কেউ সবসময় ছোট থাকে না, বড় হওয়ার সম্ভাবনা তার মধ্যে থাকে, প্রত্যেকের মধ্যেই থাকে। তো এখানে আমরা যদি মানুষের, আমাদের প্রত্যেকের জীবন নিয়ে চিন্তা করি, দেখবে অঙ্কুরিত বীজের কথাগুলো, তার মুখের কথাগুলো যেন উল্টে আমার মুখেও চলে আসে। কৈশোরের কিশলয়, এখানে বীজ বলেছে কি, দেখো একটা শিশু যখন জন্ম হয় তখন এই যে লিখেছে, ভীরু শুধু আজ আকাশের ডাকে মেলেছে সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। শিশুর মধ্যে অনেক স্বপ্ন থাকে, সে স্বপ্ন নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু তার জন্মের প্রথম অবস্থায় সে তো কিছুই বোঝে না, সে কাঁদতে থাকে। সেই পৃথিবীতে এতদিন মায়ের গর্ভে ছিল, সে একটা পরিবেশে, এখন নতুন পরিবেশে এসে সে কিছুটা ভীতু। তার এই পরিবেশের পরিস্থিতির সঙ্গে তাকে খাপ খেতে একটু সময় লাগবে, বড় হতে তার একটু সময় লাগবে। সেইখানে দেখো একটা শিশুর জন্ম আর একটা অঙ্কুরিত বীজ যখন ছোট্ট চারা গাছ হয়ে মাটি বিদীর্ণ করে ওঠে, একই রকম দেখা যাচ্ছে। দেখো এখানে আবার লিখেছে, আজ শুধু অঙ্কুরিত বীজ, অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ায় তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। আজ আমি ছোট শিশু, কোলে থাকি মায়ের, কিন্তু কাল আমি যখন হাঁটতে শুরু করব, টলমলিয়ে পড়ে যাব, কিন্তু সেটা দেখেই তো সবাই কত খুশি হবে। আমি হাঁটতে শিখেছি, আমি আস্তে আস্তে বড় হচ্ছি, ফোটাবো বিস্মিত ফুল পাছা। এখানে তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে। দৃপ্তটা এটা কি বলিষ্ঠতা বোঝাতে, তারুণ্যের, তারুণ্যের মানে যে ব্যাপারটা, নব অবস্থা থেকে সে যখন এক নিজে নিজে একটা বলিষ্ঠভাবে সে দাঁড়াতে পারবে, সে নিজে বসতে পারবে, একটা শিশু তার মধ্যে সে শক্তি বা ক্ষমতাটা আসছে, সেই রকম গাছটার মধ্যেও এসেছিল। সেইটা বোঝাতে দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। আমার চারপাশে, সেই শিশুর চারপাশে যারা থাকে তারা তখন সেই শিশুটাকে দেখেও খুশি হবে, হাসি মুখে তাকে সব সময় বরণ করবে, হাসি মুখে তার সঙ্গে খেলা চলবে। দেখো আগামী বসন্তে যেন মিশে যাব বৃহদের দলে,
জয়ধ্বনি কিশলয়ে সংবর্ধনা জানাবে। এখানে দেখো কিশলয় মানে কচি কচি পাতা। তো কিশলয় থেকে যখন পর্ণে পরিণত হবে একটা গাছের পাতা, সেটাকে বড় হতে হবে। সে পর্ণে পরিণত হওয়ার সে পথটা কিন্তু মসৃণ নয়, সে পথ অনেকটা বন্দর। তার জন্য তাকে থেমে থাকলে চলবে না, তাকে এগিয়ে যেতে হবে, তাকে বড় হতে হবে। পরিবেশ পরিস্থিতির যতটাই প্রতিকূল হোক না কেন, সেই শিশুও যখন আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বে পরিণত হবে, সেটা এমনিতেই হয়ে যাবে না। আজ তুমি ছাত্র, কাল তুমি ভালো পড়াশোনা করে কাল তুমি অনেক বড় হবে, তো তোমার পথটা তো আর মসৃণ হবে না যে সুন্দর করে আমি চট করে চলে যাব, অনেক বড় হব না। তার জন্য নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করতে গেলে অনেক প্রতিকূলতা, অনেক উল্টো পাল্টা ব্যাপার আসবে জীবনে, কিন্তু তাই বলে থেমে থাকলে চলবে না। একটা গাছকে যেমন বড় করতে গেলে, বড় হতে গেলে সে ঝড় বৃষ্টি তুফান সবকিছুই সম্মুখীন হতে হয়, কিন্তু সংযতভাবে সংহতভাবে সে সবকিছুকে প্রতিহত করে আবার সতেজ ও সবুজ হয়ে ওঠে। সেইভাবে একটা মানুষের জীবনেও মানুষ অনেক প্রতিকূলতা, অনেক অত্যাচার, হয়তো অনেক কিছুকেই দূরে সরিয়ে দিয়ে তারপর তার গন্তব্যে পৌঁছতে হবে। এখানে যে ক্ষুদ্র আমি তুচ্ছ নই, আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই সম্মতি। বলছে আমি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ না। তুচ্ছ কি করে আমরা বুঝবো? কারোর ব্যবহারে তুচ্ছতা প্রকাশ পাবে, কারোর মানসিকতা সে কিরকম সেটা বোঝা যাবে। এখানে তুচ্ছ না উচ্চ সেটা বোঝা যাবে। কিন্তু এখানে অঙ্কুরিত বীজ বলছে আমি ক্ষুদ্র, আজ আমি ছোট, কিন্তু আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। আমি জানি, দৃঢ়তার সঙ্গে বলছে, আমি জানি আমি কে, আমি ভাবি বনস্পতি। আমার ছাত্র ছাত্রীরা আজকে এই কবিতাটা আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনছো আমি আশা করছি। তা আমিও ভাববো, দৃঢ় মনোবল নিয়ে যদি আমার ছাত্রছাত্রীরা ভাবে যে আমি ভালো রেজাল্ট করব, আমাকে ভালোভাবে পাশ করতে হবে, তার জন্য ভালোভাবে পাশ কি করে করব? ভালোভাবে পড়াশুনো করতে হবে, খেটে পড়তে হবে, খুব পরিশ্রম করতে হবে, তাহলেই তোমার জীবনটা সুন্দর হবে। আমার চলার পথ, সিঁড়িটা একটার পর একটা সিঁড়ি উপরে উঠতে গেলে কি কি প্রয়োজন? তিনটে জিনিসের প্রয়োজন: ইচ্ছা, সংকল্প আর প্রচেষ্টা। এই তিনের সমন্বয়ে আমাদের স্বপ্ন পূরণের চাবিকাঠিটা নিহিত। কি কি? ইচ্ছা, সংকল্প আর চেষ্টা বা প্রচেষ্টা। এই তিনটাকে আঁকড়ে ধরে রাখবো আমরা। কিভাবে? শিকড় দিয়ে মাটিকে আঁকড়ে ধরে ঝড়কে যেভাবে কি করে বাধা দেয় সেই গাছ। আচ্ছা, তাহলে ইচ্ছা যদি আমার থাকে যে হ্যাঁ আমি বড় হব, আমাকে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে স্বপ্ন নয়। যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না সেই স্বপ্নটাই আমাকে দেখতে হবে। আমাকে স্বপ্ন দেখতে হবে, যে আমার ইচ্ছা থাকতে হবে যে আমি বড় হব। কি কিভাবে আমাকে চলতে হবে? এখন সে একটা জীবনের রুটিন, সে জীবনের রুটিন মেপেই আমাদের চলতে হয়। জীবনের রুটিনটাকে নিয়েই আমরা চলবো, যে হ্যাঁ এইভাবে আমি চলবো, এইভাবে আমি পড়াশোনা করব। আমার কিছুটা অসুবিধা হতে পারে, যে কোনো দিকে তোমার অসুবিধা হতে পারে,
কিন্তু সেই অসুবিধাটাকে সুবিধায় পরিণত করার দায়িত্ব আমার নিজের। সেভাবে আমি নিজেকে তৈরি করব। একদিন দেখা যাবে কি অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমি অনেক উপরে উঠে গেছি। শুধু তাই নয়, এখানে কি বলেছে দেখো, এখানে আরেকটা জায়গায় বলেছে অঙ্কুরিত বীজ, এই যে অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। এখানে অঙ্কুরিত বীজ নিজে একা নয়, কিন্তু সে বলছে অঙ্কুরিত বন্ধু যত, ছোট ছোট যে অঙ্কুরিত বন্ধুগুলো, ছোট ছোট চারাগুলো, তারাও মাথা তুলে তার আহ্বানে, তার ডাকে সাড়া দিয়ে মুখরিত করবে অরণ্য সমাজকে। তো আমরাও তো বলতে পারি মানব সমাজে এমন কোন মহান ব্যক্তি যিনি অনেক অনেক ঊর্ধ্বে, যাকে আমরা সবাই মান্য করি, সম্মান করি, তার আহ্বানে সাড়া দিয়ে আমরাও সমাজকে প্রতিষ্ঠিত করব, সমাজকে সুন্দরভাবে আমরাও গড়ে তুলব। তার আহ্বানে সাড়া দিয়ে তাকে আদর্শ হিসাবে দেখে আমরা সুন্দরভাবে চলতে পারব। তারপর দেখো কি লিখেছে, বৃষ্টির মাটির রসে পায়, আমি তার সম্মতি, এটা হয়ে গেল। সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে। সেদিন আমার ছায়ায় এসো। কোনো মহৎ ব্যক্তির সান্নিধ্যে গিয়ে যদি আমার বড় উপকার হয়, স্নিগ্ধতায় আমি ভরে যাই, মনের তৃপ্তিতে আমি ভরে যাই, আমি অনেক রসদ খুঁজে পাই বেঁচে থাকার জন্য। কি হয়, কখনো কখনো দুর্ভাগ্যের বিষয়, তাদের পেছনে আমরা লেগে যাই। কিন্তু কি বলছে, সে যখন বড় হয়ে ছায়া দেবে, কঠিন কুঠার দিয়ে কেউ যদি তাকে আঘাত করে, তবু সে তাকে হাতছানি দেবে, হাত বাড়িয়ে ডেকে নেবে। তো আমরা যদি কোনো মহৎ ব্যক্তির সান্নিধ্যে এসে নিজে ধন্য হই, সেই নমস্য ব্যক্তিকে চিরকাল আমরা স্মরণ করব, বরণ করব। কিন্তু যদি তাকে কোনো বিপদে ফেলতে যাই, তার মহানুভবতায় সে কিন্তু আমাকে কোনো দিনও উল্টো দিকে দেখবেন না, তিনি সেইভাবেই দেখবেন যেভাবে আমাকে দেখে এসেছেন। কেউ যদি কোনো সময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমরা কি করি, আমরা কোনো সময় উল্টোটাই তাকে জবাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু যদি এমন ভালো ব্যবহার তার সঙ্গে করি যে সে রাতে ঘুমোতে পারবে না, সে যদি চিন্তা করে যে হ্যাঁ, আমি তো তার সঙ্গে এত খারাপ করছি দিনের পর দিন, সে কেন এত ভালো, তখন সে তার জায়গায় চলে আসবে। ঠিক তো? সে তার জায়গায় চলে আসা মানে কি, মানুষ হিসাবে তুমি যে কতটা বড়, তুমি যে কতটা সফল, তুমি যে আরেকজনকে তার পথে, বিপথগামী একটা মানুষকে পথে নিয়ে এলে, সেটা তোমার জীবনের বড় সফলতা। কি বলছে, ফুল দেব ফল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। আমি তোমাকে ফুল দেব, ফল দেব, দেব পাখির কুজন। কি কি দেবে দেখো, ফুল, ফল আর পাখির কুজন, তিনটাই আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন। সৌন্দর্য, খাদ্য, তৃপ্তি। পাখির কলরব যখন আমরা শুনি, তখন কি সুমিষ্ট লাগে, মনটা আনন্দে ভরে যায়। সেইগুলো সবগুলোই আমরা কারোর থেকে পেতে পারি। যখন আমাদের ভাবতে হবে, আমি কাউকে দিতেও পারি, কিন্তু শুধু আমি পাবো তা নয়, আমি অন্যের থেকে শিখবো কিভাবে দিতে হয়, তখন আমি সেটা দেব। সেটা দিতে গেলে কি হবে, আমি নিজেকেও ধন্য মনে করব
যাকে দিচ্ছি সে যদি পরিতৃপ্তি লাভ করে, সেও কিন্তু নিজে ধন্য হয়ে যাবে। কারণ আমরা দুই এক মাটিতে বড় হচ্ছি। এখানে কবি একটি অঙ্কুরিত বীজকে দিয়ে এই কবিতাটি লিখেছেন। কিন্তু আমরা যদি আমাদের জীবনকে নিয়ে এই কবিতাটি পড়ার পর চিন্তা করি, দেখো কি ভালো লাগবে। আমরা সেইভাবে অঙ্কুরিত বীজের যে আত্মকথা, সেটা যাতে আমাদেরও মনের কথা হয়। তো এই হলো আজকের কবিতাটা আমরা পড়লাম। এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমি আজ তৃতীয় দিন তোমাদের ক্লাস করতে এসেছি। আমি কিন্তু প্রতিদিন একটা কথা বলছি, প্রশ্নগুলো 3 ভাগের প্রশ্ন আসে, 1-এর মান, 3-এর মান, 6-এর মান। 1-এর মানের প্রশ্নগুলো কিন্তু আমরা পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দিতে হবে, পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দেব। তো প্রশ্নগুলো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, তোমরা একটু লিখে নাও, তোমরা প্রশ্নগুলো একটু লিখে নাও। আগামী কবিতাটি কার লেখা? আগামী কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। আগামী কবিতাটি কবির কোন কাব্যের অন্তর্গত? আগামী কবিতাটি কবির ছাড়পত্র কাব্যের অন্তর্গত। আগামী কবিতাটি ছাড়পত্র কাব্যের কত সংখ্যক কবিতা? 2য় সংখ্যক কবিতা। স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, কাকে স্বপ্ন ঘিরে রয়েছে? সদ্যজাত অঙ্কুরিত বটবৃক্ষের বীজকে। দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে। দৃপ্ত শাখা মেলার কারণ কি? দৃপ্ততা হলো কি? তারুণ্যের বা যৌবনের প্রতীক। ক্রমবিকাশের পথে বৃক্ষচারাও তারুণ্যের বহিঃপ্রকাশে সবার সামনে কি হবে? তার শাখা প্রশাখা মেলে ধরবে। জয়ধ্বনি কিশলয়ে। কিশলয় কথার অর্থ কি? কিশলয় কথার অর্থ পাতার কচি কচি পাতাগুলো, গাছের কচি পাতা। বিদীর্ণ করেছি মাটি। বিদীর্ণ কথার অর্থ ছিন্ন ভিন্ন করা, মানে মাটি ভেদ করে যে বৃক্ষ শিশুর জন্ম হলো। সেদিন ছায়ায় এসো। সেদিন কোন দিনের কথা বলা হচ্ছে? যেদিন কি সে ভাবী বনস্পতি হয়ে দাঁড়াবে, সেদিনের কথা বলা হয়েছে। পাই আমি তারই তো সম্মতি। কোন সম্মতির কথা বলা হয়েছে? শিশু ভাবিকালের মহিরুহ হয়ে উঠবে, সেই সম্মতিটা সে পাচ্ছে, সে নিজে নিজে বুঝতে পারছে সে বড় হবে। ভাবী বনস্পতি পান্থজনের উদ্দেশ্যে কি কি দেওয়ার প্রতিশ্রুতি জ্ঞাপন করেছে? ভাবী বনস্পতি কি কি দেবে? ফুল দেবে, ফল দেবে। প্রথমে ছায়া দেবে, ফুল দেবে, ফল দেবে, আর পাখির কুজন দেবে। এ গেল 1-এর মান। অসংখ্য প্রশ্ন। আমরা লাইন বাই লাইন কেন বোঝার চেষ্টা করি? গল্প হোক, কবিতা হোক, যে কোনো গল্প, যে কোনো কবিতা থেকে যে কোনো লাইনের প্রশ্ন আসবে, ঠিক আছে? সেটা যাতে মনে থাকে, তাই আমাদের গল্প কবিতাগুলো ভালো করে পড়তে হবে। যে স্কুলে বা এখানে আমরা শিক্ষক শিক্ষিকারা পড়িয়ে দিলাম, সেটা হয়ে গেল না। তোমরাও বাড়িতে যখন অন্য কোনো পড়া আর ভাল লাগছে না, তখন একটা গল্প বা কবিতা নিয়ে বসো, সেটা লাইন বাই লাইন পড়ো, অর্থগুলো বোঝো, তারপর সেগুলো থেকে প্রশ্ন নিজেরাই বের করো, বের করে উত্তরগুলো নিজেরা দাও। তারপর হয়তো বা চেক করার সময় বইয়ের সাহায্য নাও, ঠিক আছে? এখন দেখো খ বিভাগ 3-এর মান। জড় নই, মৃত নয়, অন্ধকারের খনিজ, এই উক্তির মাধ্যমে বক্তার কি মনোভাব প্রকাশ পেয়েছে? জড় নই, মৃত নয়, অন্ধকারের খনিজ নয়, এই দুটোর কোনোটাই না। 3টে, কোনোটাই নাই। এখানে একটি মধ্যেও জীবনের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার মধ্যে সেটা আছে। সেই মনোভাবটা
প্রকাশ করেছে কে? অঙ্কুরিত বীজ। আমি তো জীবন্ত প্রাণ। পড়ানোর সময় আমি বলেছি কি সুন্দরভাবে দৃঢ়তার সঙ্গে আমি তো শব্দটা ব্যবহার করা হয়েছে। কবি তার কবি প্রতিভায় তো শব্দটা ব্যবহার করে জোর দিয়ে বলেছেন যে খনিজের মতো, খনিজ পদার্থের মতো কিন্তু আমি না, আমি জীবন্ত প্রাণ। আমি বড় হচ্ছি, বড় হয়ে তোমাদের কাজে লাগব। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড় উক্তিটিতে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছি? যে কোনো সৃষ্টির পথে থাকে প্রতিবন্ধকতা, ঠিক তো? যে কোনো চলার পথে থাকবে প্রতিবন্ধকতা, বাধা বাধা বাধা। তার বিশ্বাস দুর্দান্ত কঠিন ঝড়েও সে নিজেকে সংহত ও সংযত করে বাধা দেবে, প্রতিহত করবে। ঠিক আছে? এখন গ বিভাগ। গ বিভাগে প্রথম প্রশ্নটা, এটা 6 এর মান। 6 এর মান এটা ডাইরেক্ট আসতে পারে বা স্টেপ মার্কিংও আসতে পারে প্রশ্নগুলো। যেমন শিকড়ে আমার তাই তারুণ্যের বিশাল চেতনা, অরণ্যের চেতনা, আমার অরণ্যের বিশাল চেতনা। সে অরণ্যের চেতনাটা কি? ভাবিকালের বনস্পতি হতে চায় সে। হ্যাঁ, সেই চেতনাটার কথাই বলা হয়েছে। সেই চেতনাকে বিশাল বলা হয়েছে কেন? সেই চেতনাকে বিশাল বলা হয়েছে, সে যে কোনো সৃষ্টির পথে থাকে, সে ভাবিকালের বনস্পতি হতে চায়, অন্যদের নিয়েও অরণ্য সমাজ গঠন করতে চায়। মানুষও চায় সেরকমই একজন মহৎ ব্যক্তিত্বের কাছাকাছি এসে সে বড় হতে চায়, সমাজটাকে পরিপূর্ণ করতে চায়। সেই অঙ্কুরিত বীজ যখন আহ্বান জানাবে অন্য অঙ্কুরিতদের, সে যেমন নব অরণ্যের সৃষ্টি করবে, সেভাবে মানুষের জীবনেও আসতে পারে সুন্দর সমাজ, যদি আমরা চেষ্টা করি, সবাই এগিয়ে আসি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে। কাকে হাতছানি দেবার কথা বলা হয়েছে? কাকে হাতছানি দেবার কথা বলা হয়েছে? যে তাকে কুঠার দিয়ে আঘাত করতে আসবে, তাকে হাতছানি দেবার কথা বলা হয়েছে। সবকিছু সহ্য করে সে তাকে কাছে টেনে নেবার চেষ্টা করেছে, তার জন্য সেখানে ওই তবু শব্দটি কেন ব্যবহার করেছে? তবু শব্দটি ব্যবহার করা হয়েছে। তুমি আমাকে যতটাই না দেখতে পারো, তুমি আমাকে যতটাই অপছন্দ করো, আমি তোমার কাছাকাছি গিয়ে তোমাকে আমি এমন ব্যবহার করব। আমি আগেই বলেছি, তোমার সঙ্গে বারবার যে খারাপ ব্যবহার করতে চায়, তার সঙ্গে আমি এমন ধরনের ব্যবহার করব, সে যাতে রাতে না ঘুমোতে পারে, সে যাতে চিন্তা করে কেন আমি এত তুচ্ছ, কেন আমি তার সঙ্গে দিনের পর দিন এই ব্যবহার করে আসছি। সে তো আমাকে কত ভালোবাসে, কত পছন্দ করে, কত নিজের মানুষ সে আমার। সেই আচ্ছা, তৃতীয় 3 নম্বর প্রশ্নটা, আগামী কবিতায় বৃক্ষ শিশু ভাবিকালের মানুষের কাছে যে আবেদন জানিয়েছে তা উল্লেখ করে তার তাৎপর্য। আগামী কবিতায় বৃক্ষ শিশু ভাবিকালের মানুষের কাছে, সেটা হলো শিশু ভাবিকালের মানুষের কাছে যেটা আবেদন জানিয়েছে, যে তারা মানুষ, আমরা যখন কবিতাটা পড়েছি বা বুঝেছি, অনেকটাই রূপকার্থে আমরা দেখেছি। কবিতার মধ্যে অনেক কিছুই লেখা আছে, যে আবেদনটা, যে ফল ফুল দেবে, সে একই মাটিতে পুষ্ট, সবার কাছে সে নিজের হয়ে থাকবে, সেই কথাগুলো সে ভাবী বনস্পতি হয়ে সে মানুষকে কি কি দেবে সেইগুলো সে বলেছে। ক্ষুদ্র আমি, তারপর একটা তুচ্ছ নই,
কোন কবিতার অংশ, আমি কে, এটা তো জানো। সে নিজেকে কি বলে পরিচয় দিতে চায়, সে নিজেকে ভাবি বনস্পতি বলে পরিচয় দিতে চায়। সে ক্ষুদ্র কেন, তুচ্ছ নয় কেন, তুচ্ছ নয় কেন, সে ক্ষুদ্র আকারে, দৈহিক আকারে সে ক্ষুদ্র, সে শুধুমাত্র তার জন্ম হয়েছে, কিন্তু সে তুচ্ছ নয়। আমরা জানি তুচ্ছতা চারিত্রিক বৈশিষ্ট্য, সে তুচ্ছ না, সে অনেক বড় মাপের, তার মন অনেক উদার, সে উদারতায় মনকে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, সেইটাই এখানে বুঝিয়েছে। আগামী কবিতাটির রূপক উন্মোচন করে মূল কথা বিবৃতি করো, সেটা প্রশ্নটা 6 মান। রূপকের আড়ালে মানুষের কথা বলেছেন কবি এখানে। সম্ভাবনা নিয়ে শিশু জন্মায়, আত্মশক্তিতে ভরপুর একজন সম্পূর্ণ মানুষে পরিণত হয়। সে সম্পূর্ণ মানুষে পরিণত হতে গেলে তার অনেক কিছু অতিক্রম করে যেতে হয়। তার জন্য তার থেমে থাকলে চলবে না, তাকে যেতে হবে তার লক্ষ্যে। সেই যে আমরা পড়ার সময় বলেছি যে 3টে চাবিকাঠি, 3টে মূল: ইচ্ছা, সংকল্প আর প্রচেষ্টা। এইটা জীবনে চলার পথে, স্বপ্ন পূরণের পথে মূল চাবিকাঠি। সেইটাকে আঁকড়ে ধরে মানুষকে যেতে হবে তার লক্ষ্যে, এবং তখনই হবে তার জীবনের পরিপূর্ণতা। তাহলে ঠিক আছে, তোমরা কবিতাটি আজকে পড়ে নিও, প্রশ্নগুলো দেখবে, যদি অসুবিধা হয় ফোন করবে, স্কুলের স্যার দিদিমণিদের সঙ্গেও যোগাযোগ রাখবে। আর আগামী পরশুদিন মানে 18 তারিখ আমরা আবার এখানে আসছি একই সময়।